দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। একাধিক ব্যাংকে উদ্বেগজনক খেলাপি ঋণের হার, অর্ধেকের বেশি খেলাপি ঋণে থাকা ব্যাংকগুলোকেও মার্জারের পরামর্শ বিশ্লেষকদের। দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ শুরু, কমবে খরচ ও সময় বলছে কর্তৃপক্ষ। খেলনা শিল্পের রপ্তানি বাজারে বাংলাদেশের অংশীদারত্ব 1% কম, কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় ও নীতি সহায়তার দাবি উদ্যোক্তাদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক ছাড়াও খেলাপি ঋণের ভারে জর্জরিত একাধিক ব্যাংক। এসব ব্যাংকগুলোকেও একীভূতকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, যেসব সরকারি ও বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ অর্ধেকেরও বেশি, সেগুলোকেও পর্যায়ক্রমে একীভূতকরণের আওতায় আনতে হবে। এতে গ্রাহকের আস্থা বাড়বে, সাথে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে। আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের ব্যাংকিং খাতে সীমাহীন অনিয়ম লুটতরাজ চলে। ইসলাম সহ কয়েকটি শিল্প গ্রুপ বেনামে লক্ষ কোটি টাকা তুলে পাচার করে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব অনিয়ম প্রকাশ পেতে থাকে। তারল্য সংকট সহ নানাবিধ সমস্যায় পড়ে অন্তত 15টি ব্যাংক। এ অবস্থায় শরিয়া ভিত্তিক 5টি ব্যাংককে একীভূতকরণের প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও এক্সিম ব্যাংক। এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 48 থেকে 98%। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজিরি বলেন, 3টি ব্যাংকের খেলাপি ঋণের হার 90%-এরও বেশি। একীভূত হলেও কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকা এক্সিম ব্যাংকের উপর বাড়তি চাপ তৈরি হবে। ব্যাংকগুলোকে যদি সবল না করা না যায়, অর্থাৎ এদের যে দুর্বলতা যেগুলো আছে সেগুলো যদি দূর করা না যায়, তাহলে কিন্তু এই 5টা ব্যাংককে একত্রিত করলেই তারা সবল হবে, ঘুরে দাঁড়াবে, তা তো নয়। 4টা-5টা খারাপ ব্যাংকের ব্যালেন্স শিট যখন একটা ভালো ব্যাংকের ব্যালেন্স শিটে দিয়ে দিবেন, তখন ভালোটার অবস্থাও খারাপটার দিকে যাবে। তো এই সংখ্যাগুলো কিন্তু আছে। এক্সিম ব্যাংকটাকে আসলে এই জায়গায় নেওয়াটা প্রয়োজন ছিল কিনা, কারণ এক্সিম ব্যাংক কিন্তু কম্পিট করতো একটা সময় ইসলামী ব্যাংকের সাথে। ইসলামী ব্যাংক রিস্ট্রাকচারিং করে কিন্তু রিকভার্ড। একই সাথে সরকারি ও প্রচলিত বেসরকারি খাতের দুর্বল ব্যাংকের সংখ্যা প্রায় 1 ডজন। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের খেলাপির পরিমাণ 55%-এর বেশি, আর রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের খেলাপির পরিমাণ 1,46,000 কোটি টাকার বেশি। এর মধ্যে জনতা ব্যাংকের খেলাপি প্রায় 76%, আর অগ্রণী ও রূপালীর 40%-এর বেশি। উচ্চ খেলাপিতে থাকা এই ব্যাংকগুলোর বিষয়েও একীভূতকরণ সহ অন্যান্য সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। জনতা ব্যাংক আর একটা আলাদা ক্যাটাগরিতে পড়বে, মানে এটা গভর্নমেন্ট ইনফিউজড আর কি। ন্যাশনাল ব্যাংক বা এগুলোর ক্ষেত্রেও ওই যে বললাম যে এই সমস্ত ব্যাংকগুলো যেগুলো নন কনভেনশনাল, এগুলোকেও আপনি মার্জিং নিতে পারেন স্ট্র্যাটেজিক্যালি, কিন্তু অবশ্যই কোনো দুর্বল না, স্ট্রং ব্যাংকের সাথে, যাদের ব্যালেন্স শিট ভালো, যাদের গ্রোথ ভালো, এদের সাথে মার্চ করতে হবে। এই যত দুর্বল ব্যাংক আছে, সেটা যে খাতে, সেটা ইসলামী ব্যাংক হোক, ট্রেডিশনাল ব্যাংক হোক, সরকারি খাতের ব্যাংক হোক বা বিশেষায়িত ব্যাংক হোক, যে ব্যাংকই হোক না কেন, প্রতিটি ব্যাংককে কিন্তু আমাদের সবল করে তুলতে হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, সবশেষ গত জুন পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 27.09%। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজে জ্বালানি তেল পরিবহনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এর ফলে সাশ্রয়ী হবে উড়োজাহাজে জ্বালানি তেল পরিবহন। সেই সাথে জরুরি পরিস্থিতির জন্য বাংলাদেশ বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে জেট A1-এ পর্যাপ্ত মজুদ গড়ে তোলা হবে। চট্টগ্রাম থেকে মহসিনাত শিহাবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জেট ফুয়েলের চাহিদা দৈনিক প্রায় 2.25 লাখ লিটার এবং বাৎসরিক প্রায় 65 লাখ মেট্রিক টন। এ চাহিদা মেটাতে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা হতে চট্টগ্রাম এভিয়েশন ডিপোতে প্রথম ট্যাঙ্ক লরি যোগে এবং পরবর্তীতে রিফুয়েলার আর হাইড্রেন্ট লাইনের মাধ্যমে জেট ফুয়েল পরিবহন করা হতো। কিন্তু নানা কারণে সড়কপথে ফুয়েল সরবরাহ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেজন্য হাতে নেওয়া হয় ভূগর্ভস্থ পাইপলাইন যোগে ফুয়েল পরিবহন প্রকল্প। 2023 সালের 19 নভেম্বর পতেঙ্গা ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 5.77 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ কাজ শুরু করে পদ্মা অয়েল। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেখানে আমরা এই সরবরাহটা দিব। আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের
এই শহরটা করতে পারবো ইনশাআল্লাহ। জেট A1 পাইপলাইন প্রকল্পের মাধ্যমে ঘন্টায় 1,50,000 লিটার জেট A1 ফুয়েল অত্র বিমানবন্দরে অবস্থিত পদ্মা অয়েল ডিপোতে জমা হওয়ার সক্ষমতা অর্জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি মাইলফলক। এতে অর্থ সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি তেলে ভেজাল বন্ধ করা যাবে বলে মনে করেন প্রকল্প পরিচালক অনুপ কুমার বড়ুয়া। আর জরুরি প্রয়োজনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানগুলোকে চট্টগ্রামে নিয়ে প্রয়োজনীয় ফুয়েল দিয়ে ফ্লাইটের জন্য প্রস্তুত করা যাবে, জানান পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক। জ্বালানি নিরাপত্তা খুবই জরুরি। বিভিন্ন ধরনের ঝুঁকি আছে, ধরেন এখান থেকে আমাদের রাস্তা দিয়ে যেত ট্যাঙ্ক লরি, প্রতিদিন অনেকগুলো ট্যাঙ্ক লরি যেত, বিভিন্ন রকম হ্যাজার্ড আছে। আর ইন্টারন্যাশনাল একটা তাদের চাহিদাই এটা যে জ্বালানি তেলটা পাইপ লাইনে আমাকে নিরাপদে দিতে হবে, যদি কোথাও কোনো অ্যাডাল্টারেশন যাতে না। রাস্তায় যানজট এটা আমাকে এখন আর পোহাইতে হবে না, যেহেতু আমি পাইপলাইনের মাধ্যমে তেল দিচ্ছি। দুই হচ্ছে অ্যাডাল্টারেশনের ভয় থাকবে না। অ্যাডাল্টারেশন মানে একটার সাথে আরেকটা তেল মিক্সিং করে দেয়া, এই মিক্সিংয়ের ভয় থাকবে না, এটা পাইপলাইনে সরাসরি চলে যাবে। থার্ড হচ্ছে যে আগে যে গাড়িতে করে তেল গেলে যে লস হতো, এই লসটা আর হবে না। এই প্রকল্প বছরে সাশ্রয় করবে প্রায় 4 কোটি টাকা। আর মাত্র 2 ঘন্টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জেট ফুয়েলের চাহিদা পূরণ করতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মোহসেনাত শিহাব, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশ্বের খেলনা শিল্পের রপ্তানি বাজারে বাংলাদেশের অংশীদারত্ব 1%-এরও নিচে। উদ্যোক্তারা বলছেন অবকাঠামো দুর্বলতা, গবেষণা ও নীতি সহায়তার অভাবে এগুতে পারছে না দেশের খেলনা শিল্প। ফলে প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় এ খাতের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় আর নীতি সহায়তার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে আসে। দেশে প্লাস্টিক কারখানা রয়েছে 5,000-এর বেশি, যার অভ্যন্তরীণ বাজার প্রায় 40,000 কোটির। সেই বাজারে প্লাস্টিকের তৈরি খেলনার অবদান 12,000 কোটির, যা প্রতি বছর বাড়ছে 20% হারে। যদিও চাহিদা আছে আরও বেশি, তবে কাঁচামাল আমদানিতে শুল্কের কারণে কাজে লাগানো যাচ্ছে না সেই সম্ভাবনাকে। জটিলতা রয়েছে বন্দর ব্যবস্থাপনায়ও। দুর্বলতা আছে অবকাঠামোর ডিজাইন আর দক্ষ জনশক্তির। একটা রেজিন কিনলাম $1.2, আমরা অ্যাসেসমেন্ট করতেছি 1.6। যখন আমরা এই কথাগুলো আমরা যখন কাস্টমকে বলি, কাস্টমার বলছে যে এটা ভাই আমার করার কিছু নাই, সফটওয়্যারে যা আছে তাই। আমরা বলি কোথায় পাইছেন আপনি 1.6, তখন তারা এটাকে উত্তর দিতে পারছে না। যদি আমরা এক্সপোর্ট করতে চাই, especially we need to be very careful about IP protection, data protection, IP protection. These are the things, software this is very important. Infrastructure তেমন কিছু নাই in compared to other toys exporting countries. Limited in R&D. আপনি জানেন যে বাংলাদেশ is very much shy about the innovation, research and study, and we are investing very less. তথ্য বলছে খেলনা শিল্পের বিশ্ব বাজার এখন $3,250 কোটি। সেই বাজারে বাংলাদেশের অবদান 1% কম। হিসাব বলছে 2016-17 অর্থ বছর এই খাত থেকে রপ্তানি আয় এসেছিল $1,52,00,000। 2022-23 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় $7,70,00,000। টয়েজের জন্য একটা ক্লাস্টার ডেভেলপ করতে হবে, ডিজাইনার ডেভেলপ করতে হবে টয়েজের জন্য, জয়েন্ট ভেঞ্চারকে আমরা ইনভাইট করতে হবে টয়েজ আসার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট ইজ দিস, দ্য টয়েজ ইটসেলফ নিড এ পলিসি সাপোর্ট। পলিসি সাপোর্ট যদি না থাকে টয়েজ সেক্টর ডেভেলপমেন্ট হবে না। যদিও ট্যারিফ কমিশনের নীতি আর IMF এর শর্ত থাকায় বছরের মাঝখানে এসে শুল্ক সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান রাজস্ব বোর্ডের এ কর্মকর্তা। কর ব্যয় নীতি, সেই কর ব্যয় নীতি অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো এক্সেমশন দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই এক্সেমশনের জন্য ক্যাবিনেটে পাঠাতে হয়। ক্যাবিনেট যদি অ্যাপ্রুভ করে তখন এটা যদি সংসদ থাকে তখন সংসদে যাবে, যদি সংসদ না থাকে উপদেষ্টা পরিষদ এটা পাস হবে। তো এখন যেহেতু আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তো আমরা ধরে নিচ্ছি যে এটা সংসদে যাবে। সুতরাং এক্সেমশনের জন্য এই মুহূর্তে বছরের মাঝামাঝি কোনোভাবেই কোনো এক্সেমশন দেওয়ার সুযোগ নেই। এ সময় LDC গ্রাজুয়েশনের পরেও বাংলাদেশের রপ্তানি শিল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে আগামী 30 অক্টোবর করেছে খাদ্য মন্ত্রণালয়। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে হিলি স্থলবন্দরের চাল আমদানিকারকরা। তারা জানান, সরকারি সিদ্ধান্তের কারণে খোলা বাজারে চালের সরবরাহ বাড়ার সাথে সাথে কমবে চালের দাম। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়া হলে গত 12 আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়।
সারা দেশে মঙ্গলবারও বাড়তি ছিল সবজির দাম, তবে এলাকা ভেদে সরবরাহ বাড়ায় মরিচের দাম কমতে শুরু করেছে। যশোরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সেখানে পেঁপে ছাড়া বাকি সব সবজির দাম বাড়তি। সবচেয়ে বেশি দাম শীতকালীন সবজির। এখনও 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এদিকে গাইবান্ধার বাজারে কমেছে পেঁয়াজ মরিচের দাম। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে 82টি ট্রাকে 630 টন কাঁচা মরিচ এসেছে। এতে বন্দর এলাকায় কেজিতে 40 টাকা কমেছে কাঁচা মরিচের দাম। সিরাজগঞ্জে কাঁচা মরিচের দাম কমলেও বাড়তি সবজির দাম। সব ধরনের অবকাঠামোগত সুবিধা থাকার পরও এখনও দেশের বৃহত্তম রেল নেটওয়ার্কে যুক্ত হয়নি পাবনা স্টেশন। 1,500 কোটি টাকার এই স্টেশন দিয়ে সারাদিনে একটি মাত্র ট্রেন চালু হলেও শিডিউল পরিবর্তন করায় সেটাও কোনো কাজে আসছে না জেলাবাসীর। তবে অচিরেই ঢাকা পাবনা ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেল সচিব। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। রেলে চেপে ঢাকা সহ অন্য জেলায় যেতে জেলার 2/3 মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয় ঈশ্বরদী অথবা চাটমোহরে, যেখানে ঢাকাগামী মাত্র 4টি ট্রেন যাত্রা বিরতি করে। এসব ট্রেনে পাবনার জন্য সিট বরাদ্দ মাত্র 150টি। এ কারণে সড়ক পরিবহন সেক্টরে জিম্মি হয়ে পড়েছে জেলাবাসী। ফলে ঢাকা পাবনা রেল সার্ভিস চালুই ছিল স্থানীয়দের মূল দাবি। জেলাবাসীর এ প্রাণের দাবির প্রেক্ষিতে পাবনার 6টি উপজেলার 20 লাখ মানুষকে রেল সেবার আওতায় আনার লক্ষ্যে প্রায় 1,500 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় মাঝগ্রাম থেকে ঢালাচর পর্যন্ত 78 কিলোমিটার রেলপথ, যেখানে 10টি স্টেশন সহ রয়েছে সব ধরনের অবকাঠামোগত সুবিধা। 2018 সালের জুনে 8টি বগির একটি লোকাল ট্রেন দিয়ে চালু হয় পাবনার নবনির্মিত এই রেলপথ। সে সময় ট্রেনটির গন্তব্য ছিল রাজশাহী। পরে শিডিউল পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হলেও কোনোই কাজে আসছে না পাবনাবাসীর। তবে সম্প্রতি রেল সচিব পাবনা সফরে গিয়ে পশ্চিমাঞ্চলীয় রেলের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন শেষে জানান, বিদেশ থেকে আমদানিকৃত বগি এলেই চালু হবে ঢাকা পাবনা রেল চলাচল। 2023 সালে রাষ্ট্রপতি পাবনা সফরে গিয়ে ঢাকা পাবনা সরাসরি রেল চালুর ঘোষণা দেন। তবে তৎকালীন প্রধানমন্ত্রীর অনিচ্ছায় তা বন্ধ হয়ে যায়। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,347-এ। বেচা কেনা হয়েছে 467 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 233টির, কমেছে 101টির আর অপরিবর্তিত আছে 61টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের পুরোটা সময় জুড়ে ইনভেস্টরদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে বাই করার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 10.32 পয়েন্ট পজিটিভ নিয়ে আসে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 233টি কোম্পানির, কমেছে 101টি এবং অপরিবর্তিত ছিল 61টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 467 কোটি টাকা। মার্কেটের গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 701 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 545 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
আজকে এদের প্রায় 20 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং দ্বিতীয়ত ছিল খান ব্রাদার্স। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে রবি। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ক্রাউন সিমেন্ট পিএলসি এবং দ্বিতীয়ত ছিল সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। যুক্তরাষ্ট্রের টিকটকের কার্যক্রম পরিচালনা নিয়ে সংকটের সমাধান হতে চলেছে। মালিকানা হস্তান্তরের জন্য 16 ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কোম্পানির কাছে যাবার পর টিকটকের অ্যালগরিদম দেখবে ওরাকল। ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। চুক্তি সম্পন্ন হলে টিকটকের মার্কিন কার্যক্রম ও অ্যালগরিদমের একটি কপি যাবে নতুন যৌথ মালিকানার হাতে, যা মূলত মার্কিন বিনিয়োগকারীদের দ্বারা পরিচালিত হবে। আর বোর্ডও গঠিত হবে মার্কিনীদের দ্বারা। ওরাকল ও প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক নতুন এ মালিকানায় বিনিয়োগ করবে। সঙ্গে থাকবে বাইটডান্সের বর্তমান বিনিয়োগকারী, মার্কিন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, নতুন কিছু বিনিয়োগকারী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন মাইকেল ডেল ও ফক্স কর্পোরেশন সহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান, এমনকি মিডিয়ার নেতৃস্থানীয়রাও সেখানে অংশ নিতে পারবেন। ওরাকল ক্রমাগত মনিটর করবে কিভাবে এটি ব্যবহারকারীর কাছে কন্টেন্ট পৌঁছে দিচ্ছে। এর ফলে টিকটকে বাড়বে ওরাকলের অংশগ্রহণ। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।